আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয়। সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষমতার একেবারে কেন্দ্রে আপনি আছেন। প্রত্যেক মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাঁটা টিক টিক করে অগ্রসর হচ্ছে। আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে। আমি আপনাকে সেনাবাহিনীর এক উত্তাল সময় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই। 1975-এ জেনারেল খালেদ মোশাররফ কার্যকরভাবে চেইন অফ কমান্ডের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু কি করতে হবে সেটা নিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন। যেই পদক্ষেপগুলি তার নেওয়ার দরকার ছিল সেটা তিনি নেননি, অহেতুক বিলম্ব করেছিলেন। অবশেষে যখন সিদ্ধান্ত নিতে গেলেন, পদক্ষেপ নিতে গেলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। সে ভারতের পদলেহী এমন সন্দেহে তার নিজের বাহিনী তাকে হত্যা করে। অথচ আমরা জানি সে একজন সচ্চা জাতীয়তাবাদী ছিল, কোনোভাবেই সে ভারতপন্থী ছিল না। জেনারেল ওয়াকার, আমরা জানি আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যা খুবই বিব্রতকর। এই ফ্যাসিবাদী রক্তপিপাসু অবৈধ প্রধানমন্ত্রী আপনার আত্মীয় এবং তিনি আপনাকে এই পদে নিয়োগ দিয়েছেন। এটা আপনাকে দ্বিধাগ্রস্ত করতেই পারে, এমনকি অনিচ্ছুক করতে পারে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে। কিন্তু একজন অভিজ্ঞ জেনারেল হিসেবে আপনার এটাও বুঝতে পারার কথা যে বর্তমান ছাত্র জনতার গণ আন্দোলন, গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতনের আগে শেষ হবে না। এমনকি তাকে বাঁচানোর চেষ্টা করা বৃথা হবে। হাসিনাকে অবশ্যই যেতে হবে এবং আপনি তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার দরজাটা দেখিয়ে দিতে পারেন। আপনি যাই করুন না কেন, হাসিনাকে অবশ্যই বিদায় নিতে হবে। চলমান আন্দোলনের সময় আপনার কয়েকজন অফিসার যে গণবিরোধী ভূমিকা পালন করেছে, তার জন্য সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা রয়েছে। পুরো প্রতিষ্ঠানটা তার সম্মান এবং আমাদের জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই হারিয়েছে। যদি আপনি আপনার কাজ না করেন, তবে সেনাবাহিনীতে অনেকেই থাকবেন যারা অলস বসে থাকবে না এবং নীরবে কষ্ট সহ্য করে যাবে না। তবে যদি আপনি দ্রুত জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন, হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাধ্য করেন, তবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবসান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যেতে পারে। যে কোনো বিলম্ব আরো ব্যাপক রক্তক্ষয় এবং আমাদের অর্থনীতি এবং সমাজের আরো ক্ষতি করবে এবং একটা অব্যাহত অনিশ্চয়তা আমাদের শত্রুদেরকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দেবে। তাই আমি আপনাকে আপনার নিজের এবং জাতির ভবিষ্যৎ বিবেচনায় সঠিক পদক্ষেপ নিতে বলি। মেহেরবানি করে আপনার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে জনতার হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন। জনগণের এই বিপ্লবী জাগরণের সময় আপনার ঐতিহাসিক ভূমিকা পালন করেন। আমাদের জনগণ সম্পূর্ণভাবে আপনাদের সাথে থাকবে। হাসিনার শাসন কার্যত মৃত। এখন এই শাসনকে সমাহিত করার কাজে আপনি হাত লাগাবেন। আপনি কি অপরাধী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন নায়ক হবেন, নাকি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য একটা নিরর্থক এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হবেন? এই পছন্দ আপনার, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি এই একটা পদক্ষেপেই সেনাবাহিনীর হৃত গৌরব ফেরাতে পারেন, নয়তো জেনারেল খালেদ মোশাররফের দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করতে পারেন। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণী পাওয়া গেছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তাঁর একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তাঁরা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে, অর্থাৎ পুলিশ। তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন, তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব অজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে, পরে আগরতলায় বিএসএফ এর একটা হেলিপ্যাডে অবতরণ করে। তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে দেশটির স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাঁকে স্বাগত জানান। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে। এক সময়ের দাপুটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৬-১৭ বৎসর ক্ষমতায় থেকে বাংলাদেশে কতগুলো মেগা প্রকল্পের মাধ্যমে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে যায় এবং ধীরে ধীরে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারে রূপান্তরিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হয়। পদত্যাগ করার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিজয়ের মিছিল বের হয়। এখানে শত শত দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে আসে। তখন তাদের মুখে মুখে একটাই স্লোগান থাকে, বাংলাদেশ স্বাধীন করেছি আরও একবার ২০২৪ সাল। তাহলে বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের ইতিহাসের ক্যালেন্ডারের পাতায় কি আরও একটি নতুন দিগন্তের নতুন একটি দিবসের জন্ম হলো কি? এটাই এখন দেখার বিষয়। সাধারণ মানুষের বাকশক্তি এবং শ্রবণ শক্তি ফিরে পেয়ে তাদের কৌতূহল ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু কতিপয় লোকের কাছে সমাজের মানুষগুলো জিম্মি হয়েছিল। তারা তখন সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করতে পারেনি। তাহলে আবারও কি সামনের দিনগুলোতে মানুষ আরও কিছু সমাজের কিছু কতিপয় লোকের কাছে জিম্মি হতে চলেছে কি? মানুষ তার এই বাকশক্তির স্বাধীনতাটা কি ধরে রাখতে পারবে এবং কতদিন ধরে রাখতে পারবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কি? সত্য পথে মানুষ চলতে পারবে কি? স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ২৫০০ থানাধীন গোপালদী পৌরসভার বিএনপির সভাপতি জনাব আলহাজ শামসুল হক মোল্লা সাহেব এবং ২৫০০ থানার বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, তরুণ সমাজের আইকন এবং পরিশ্রমী বিএনপির নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের আস্থাভাজন তার নেতৃত্বে নগরডৌগাদি মৌলভীবাজার এই বিজয়ের উদযাপন করা হচ্ছে। তিনি একসময় নগরডৌগাদি মৌলভীবাজার মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ছিলেন। তারপর তিনি আজীবন মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। সেই সময়ে গোপালদী পৌরসভার তথা সদাসদি ইউনিয়ন পরিষদের বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে নিযুক্ত ছিলেন। বর্তমানে তিনি গোপালদী পৌরসভার বিএনপির সভাপতি হিসেবে নিযুক্ত আছেন। স্থানীয় নেতা জনাব আলহাজ শামসুল হক মোল্লা সাহেবের নেতৃত্বে এই বিজয় মিছিলের উদযাপন করা হয়। এখানে উপস্থিত আছেন কাউসার আহমেদ হালিম, সোহাগ, মোক্তার হোসেন, শফিকুল ইসলাম শফি, নুরালাপুর ইউনিয়নের যুবদলের আহ্বায়ক এবং মোশাররফ হোসেন, সুমন, আজিজুল, শফি, বাবুল, দানিশ, হানিফ
এবং বালাপুর ইউনিয়নের মুজাম্মেল, আলমামুন, নেসার উপস্থিত, আরও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই মুহূর্তে সবার নাম বলতে পারছি না, তবে তিনি জীবনে অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিএনপির দলের আদর্শের জন্য। তার জীবনের শত সিডরের মাঝেও তিনি দমিয়ে যাননি, বুকে দীর্ঘ সাহস নিয়ে এগিয়ে চলেছেন। দলমত নির্বিশেষে মানুষ তাকে পছন্দ করেন এবং তার আদর্শকে পছন্দ করেন। গণমানুষের আইকন তিনি। সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত পরিশ্রম করছেন। তাহার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদেরকে জানাবো, আপনাদের যে সমস্যা হয়েছে জানাবেন, আমরাই বলে দেবো, এর উপযুক্ত বিচার আমরা করবো। আমরা যদি এর বিচার না করি, এতদিন আপনারা নিরত হইতেন, তাইলে এইটা এবার আমরা করি না, সেই বিচার করবো। আপনাকে বিচার করবেন, সেই পর্যন্ত আমরা সেই অনুমতি আপনাদের না দেব, সেই পর্যন্ত আপনারা আমাদের কথা মতো কারো কোনো কিছু হাত দিবেন না এবং আমাদের কথা মতো চলবেন। আর যদি আপনাদের বিচার না পান, তখন বলবেন। আমরা সবাই বুঝি এত বছর, দীর্ঘ 16 বছর যারা এই কষ্ট করছেন, হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ 18 বছর সংগ্রাম করে এই সরাসরি শেখ হাসিনাকে আমরা পতন করেছি। এই ফেসিবাদী সরকারের গায়ে সমস্ত রক্ত মিলিয়ে দিয়ে তারপরে দেশ স্বাধীন করছি, স্বৈরাচারের পতন করছি। আমরা এই দেশ স্বাধীন করছি, আমাদের দেশের ছাত্র সমাজ এক দেশ স্বাধীন করছে। আপনার মন্তব্য বলেন। দীর্ঘ 18 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ফেসিবাদী সরকার পতনের আন্দোলনের লক্ষ্যে আন্দোলন করে তুলেছে। আজকে আপামর জনতা, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের যুব সমাজ, এই দেশের শ্রমিক সমাজ, এই দেশের নাগরিক বিন্দু সবাই ঐক্য হয়ে আমরা শুনেছি এই সরকারের পতন ঘটে গেছে। সবাই জনগণের গণভবন ঘেরো করে ফেলেছে। এই সরকারের পতন হয়েছে। এই সরকারের পতন মানে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আপনারা দীর্ঘ 16টি বছর এই স্বৈরাচার আজকে আমাদের ত্যাগের বিনিময়ে যাদেরকে হত্যা করেছে, আমাদের এই শহীদ ভাইদের প্রতি আমরা সম্মান রেখে আজকে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি। আমরা গণতন্ত্রের মানুষ, আমরা এই দেশের ছাত্ররা আন্দোলনরত অবস্থায়, ওই ছাত্ররা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বোন, তাদের সাথে আমরা একতা প্রকাশ করে আমার বিএনপির পক্ষ থেকে আমরা তাদের সাথে এক ছিলাম, আছি। এবং এই স্বৈরাচার সরকার পতনের যে ইয়ে আছিল সেটা তার পদত্যাগ করেছে। এই পদত্যাগের মাধ্যমে 1971 সালে যে এই দেশ স্বাধীন হয়েছিল, মুক্তিকামী জনতা, সাধারণ জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে এবং দেশ স্বাধীনের জন্য অত্যন্ত খুশি হয়েছে। আজ সেই দিনের মতোই আজকে এরকম একটা দিন, যে দিনে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে স্বতঃস্ফূর্তভাবে এই বিজয় পালন করতেছে। যে সমস্ত ছবি দেখলাম আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আমি বলছি না সব জায়গায় হয়েছে, বা কিছু কিছু জায়গায় যে সমস্ত ঘটনা আমি যতটুকু জেনেছি, এটা তো টোটালি আনএক্সেপ্টেবল।
আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবেই নির্বিচার হামলা করা হবে। আর আজকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, পুলিশের যারা সদস্য তারা অনেক ছোট চাকরি করে, পুলিশের সবাই খারাপ কাজ করেছে আর আমরা মানে সবাইকে দোষ দিয়ে দেবো, এটা খুবই ভুল, খুবই ভুল। সবাই অত্যাচার করে নাই, অনেকে বাধ্য হয়ে করেছে, তারা নিচের লেভেলের অফিসার, উপরের লেভেলের অফিসারের কথা শুনতে হয়, নাহলে চাকরি থাকে না। তো আপনাদের তো এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি নির্বিচারে সমস্ত পুলিশের উপর আক্রমণ করবেন, এটা কিভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে? আজকে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা শুনেছি, আমার পরিচিত সার্কেলেই 2-3টা ঘটনা শুনেছি, যা এটা একটা টোটালি আনএক্সেপ্টেবল জিনিস। এটা হতে পারে না। এটা আপনি যে পশু শক্তির বিরুদ্ধে লড়ে আপনি বিজয় অর্জন করেছেন, আপনি যদি সেরকমই পশু শক্তি দেখান তাহলে মানুষের কাছে তো এই বিজয়ের আবেদনটা ছোট হবে। আমাদের এই আন্দোলনে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ ছিল। আমার নিজের ছাত্র ছিল হিন্দু সম্প্রদায়ের, হাইকোর্টের লয়ার, ব্যস্ত লয়ার, সব ফেলে রাস্তায় আন্দোলন করতে গেছে। আমি জানি, আমাকে ফোন করেছে। বহু ঘটনা আছে এরকম। এই বিজয়ের এই ক্ষণে বিজয়কে সংহত করতে হয়, ধৈর্য ধরতে হয়, মানুষকে আশা দিতে হয়, সবাইকে বিজয়ে সামিল করতে হয়। আপনাদের বিরুদ্ধে যারা ভয়াবহ অন্যায় করেছে, গণহত্যার মতো অপরাধ করেছে, অবশ্যই তাদেরকে বিচার করার চেষ্টা করা হবে। যদি বিচার না হয় অবশ্যই আপনি সর্বোচ্চ পর্যায়ে অসন্তোষ দেখাবেন। প্রিয় দর্শক, আমি আরাফাতুল ইসলাম কথা বলবো শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকার এবং শেখ হাসিনার অবস্থান ও গন্তব্য নিয়ে। জনাব সজীব ওয়াজেদ জয়, ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতেই হলো কেন? কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে, জ্বালা পোড়াও চলছে, তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে। তখন তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এরা শুধু প্রোটেস্টার না, এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে। কিন্তু এর ফলে আওয়ামী লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক। তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু তার আগে থেকেই, মানে সরকার পতন হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল, তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয়, আওয়ামী লীগের দোষ দেওয়া হয়, সেটা ঠিক না। এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ সরকার নেই, তবে নির্যাতন তো চলছে। আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল, সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে। আমাদের নেতাকর্মী, কয়েকজন এমপি মারা গিয়েছেন, অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল। এটা তো এখন তো আমাদের সরকারের দায় নাই, আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না, এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন। তো এই বিষয়টা কি সত্য? না, এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয়, সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয় বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল? না, ওইটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল, যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজিশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী, এটা তো হুট করে করা যায় না। আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন? না, বর্তমানে নাই। আমাদের দেখেন, এই 3বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। এটা আমাদের 3বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন, আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি, আমরা এখানে সেটেল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই।
আমরা এখানে থাকতে অভ্যস্ত। তো সেক্ষেত্রে দেশের জন্য এত করেছি এই যে গত 15 বছরে। আমি আপনার জানেন আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি, এটা আমার স্বপ্ন ছিল। আমি সরকার থেকে কোনো বেতন নেই, বিনা মূল্যে আমি এই কাজটা করেছি। আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে, গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর। তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই। কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না আসে, মানে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে? মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন? এখন আর এটা আমাদের দায়িত্ব নয়, কারণ এখন তো আওয়ামী লীগকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এবং যদি নির্বাচন হয়ও, আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে কিনা, আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা, এটা এখন কিছুই জানা নেই। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতা কর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক, কারণ তাদের উপর নির্যাতন চলছে, তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব। সেক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে। আওয়ামী লীগ মরে যায়নি, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল। সবাই যে মনে করে যে আওয়ামী লীগের পপুলারিটি নাই, দেশে আপনার 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের মধ্যে এখনো আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে। হ্যাঁ, 100% ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোনো সরকার পায় না। আমাদের বিরুদ্ধে যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি, হ্যাঁ, এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী, তাদেরকেই দেখা গেছে। তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে। আরেকটু বোঝার জন্য বিষয়টা যে, মানে আপনি যদি রাজনীতিতে না আসেন, সেক্ষেত্রে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? না, তাদের আসার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, শেখ হাসিনা এখন কোথায় আছেন, কেমন আছেন? তিনি ভালো আছেন, তিনি এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে অবশ্য ওনার খুবই মন খারাপ। তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন, এই মানুষ হত্যা করা, পুলিশের উপর হামলা করা, প্রধানমন্ত্রীর উপর হামলা করা, প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা, যা সবকিছু জ্বালাপোড়া করা, লুটপাট করা, এটা তো কোনো আন্দোলন নয়, এটা তো হচ্ছে মব, এটা তো হচ্ছে সন্ত্রাস, জঙ্গি। তো এই জায়গাতে আরেকটা বিষয় ছিল যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন, কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে, এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে। না, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি? না। আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতির সঙ্গে সময় কাটাতে চান, এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে, এটা কি সত্যি? না, এরকম এটা একটা গুজব, এরকম কোনো কথা হয়নি, এরকম কিছুই হয়নি। আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এক পর্যায়ে আমি যাব, কখন সেটা ঠিক হয়নি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনূস, এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমার কোনো মতামত নাই। আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক, তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন, কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই, দেখার অপেক্ষায় আছি। একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না, তো দেখি। আর আপনার কি মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে আপনার পরিবারের কি আসলে ভূমিকা নেওয়া উচিত নয়? এখানে তো উচিতের বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কি তারা নির্বাচন করতে দেবে, প্রশ্ন হলো সেখানে। নির্বাচন যদি নাই করতে দেয়, আওয়ামী লীগকে যদি তারা মানে মারধর করতে থাকে, তখন তো সেই চেষ্টা করে তো আর লাভ নেই, শুধুমাত্র আমাদের মানুষ মারা যাবে। কিন্তু আপনি যে আরেকটু মানে পরিষ্কারভাবে বলেন যে আপনার কেন মনে হচ্ছে, বা আপনি কি এরকম আশঙ্কা করছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না? দেখেন, ইতিমধ্যে যে আলোচনা চলছে সবকিছুর, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, এখানে কিন্তু আওয়ামী লীগের সাথে কেউ কোনো যোগাযোগ করছে না, কথা বলছে না, আমরা কি করবো? না, এইটা আমাদের একটা প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের হবে এবং তাদের অগ্রাধিকার কি হবে, তা নিয়ে তো অনেক রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন, মহামান্য রাষ্ট্রপতি, সেনাপ্রধানও তার সঙ্গে থাকছেন। তো এই যে উদ্যোগ, এই উদ্যোগে আওয়ামী লীগকে কি আমন্ত্রণ জানানো উচিত, আপনার কি মনে হয়? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে? সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন, সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না।
বা আওয়ামী লীগকে কি আমন্ত্রণ জানানো হয়েছে, এরকম কোনো তথ্য কি আপনি জানেন? কোনো আমন্ত্রণ জানানো হয়নি। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নতি হলেও দুর্নীতি এবং অপরিণামদর্শী উদ্যোগের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের কোঠায়। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? অর্থনীতি তো ধ্বংস আজ এই গতকাল পর্যন্ত তো বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ, আপনার হঠাৎ এই কথা বলা হচ্ছে কারণ এই বছর আমি জানি জিনিসের দাম বাড়ে, দ্রব্যমূল্য বেড়েছে, তবে দ্রব্যমূল্য সারা বিশ্বে বেড়েছে এই বছর, এই গত 1-2 বছরে। তার আগে পর্যন্ত আমাদের মানুষের মাথাপিছু আয় 3 গুণ বেড়েছে, ভারত থেকে বেশি হয়ে গেছে। তো তাতে তো এখন যে সেখানে যদি বলা হয় যে শুধুমাত্র এটা অর্থনীতি খারাপ হয়ে গেছে, অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি এখনো অনেক পজিটিভ আছে। মানে এখন কি হবে অর্থনীতির আমি জানি না, তবে আওয়ামী লীগের শেষ পর্যন্ত, শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ, গত 2 বছরে চাপ পড়েছিল, বাট এটা আমাদের দোষে না, এটা আমাদের দুর্নীতির জন্য না, এটা সারা বিশ্বের দ্রব্যমূল্য বেড়েছে, এটা ইউক্রেনের যুদ্ধের জন্য কারণে অনেক চাপ পড়েছে। আর দুর্নীতির কথা যখন বলছেন, একটি কথা বলবো যে আমাদের সরকারের আমলে যখনই দুর্নীতি বেরিয়েছে আমরা বিচার করেছি। এর আগে তো বাংলাদেশের কোনো সরকার দুর্নীতির বিচার করে নাই, আমরা শুধুমাত্র করেছি। আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে, চার্জ করা হয়েছে। এই যে আন্দোলন যেটা হলো এবং গত কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে চলছে, এখানে একটা বিষয় ঘুরে ফিরে আসছে যে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর বিচারের বিষয়টি ঘুরে ফিরে আসছে এবং বিচার দাবি করছে, এবং এই বিচারের দাবিতে আন্দোলনের ব্যাপ্তিও বেড়েছে। তো এই বিচারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই বিচার হতে কি করা উচিত বলে আপনার মনে হয়? না, বিচার তো অবশ্যই হওয়া উচিত, তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ নিয়েছিল। আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম, 3 মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য, তবে তারা তো সেই বিচারের সময় দিল না। তো এখন এটা আর আমাদের দায়িত্ব না। সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সামনের দিনে এখন আমি দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে দেখছি, অনলাইনে দেখছি যত ভিডিও লুটপাটের, এটা তো মনে হচ্ছে যে সিরিয়ার মতন হয়ে যাচ্ছে। সেখান থেকে কতদূর উন্নতি হবে সেটা দেখা যাক। তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতনই হবে, কারণ আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না, একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে, অন্য কোনো সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেনি। তো এটা দেখা যাক। তবে আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখ হাসিনার আইন ছিল, রুল ছিল বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড, এইটা তারা অতি শিগগিরই বলা শুরু করবে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে, আমার দায়িত্ব না, আমার দায়িত্ব না, আমাদের দায়িত্ব না, বেগম খালেদা জিয়ারও দায়িত্ব না, দায়িত্ব আপনাদের সকলের। দায়িত্ব আপনারা যারা ভিডিও টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন, বাংলাদেশি বলে যারা নিজেদেরকে জানেন, চেনেন, দাবি করেন, আপনাদের সকলের দায়িত্ব। দেশটা কি শুধু বিএনপির? দেশ কি শুধু বিএনপির? দেশ কি শুধু আওয়ামী লীগের? দেশ 18 কোটি বাংলাদেশি সকলের। কাজেই সকলের দায়িত্ব হচ্ছে এই দেশকে রক্ষা করা।